তফসিল ঘোষণার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো হবে জানালেন সিইসি। লটারির মাধ্যমে একযোগে 64 জেলার এসপি বদল। সিলিন্ডার বিস্ফোরণে করাইল বস্তির ভয়াবহ আগুনের সূত্রপাত জানালো ফায়ার সার্ভিস। পুড়ে শেষ 1500 ঘরবাড়ি, নিঃস্ব বহু পরিবার। অনেক কিছু নিয়ে বেরোইতে পারি না, সব কিছু পড়ে ছাই হয়ে গেছে। গরিব মানুষ, আমার কয় টাকা ছিল? 5000 টাকার মতো ছিল। এটা তো নাই। আমার মাল জিনিস যেটা ছিল, আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে অনেক মাল জিনিস জোগাড় করছিলাম, কিন্তু কিছু নাই। টার্মিনাল ইজারার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে 3 প্রবেশ পথে স্কপের অবরোধ, পুলিশের অনুরোধে প্রত্যাহার। সামনে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। রাজনৈতিক ইশতেহারে নারী সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়ে ঘোষণা চায় সিপিডি। তৃণমূল পর্যায়ে নারীদের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ। চিকেন স্নেক অঞ্চলে ভারতের সেনা বৃদ্ধি, উদ্বিগ্ন হবার কিছুই নেই বলছেন বিশ্লেষকরা। ব্যবসায়িক লাভের দিকে দৃষ্টি রাখার পরামর্শ। ফিলিস্তিনের অর্থনীতিতে নজিরবিহীন ধস, 2 বছরের যুদ্ধে নিশ্চিহ্ন কয়েক দশকের প্রবৃদ্ধি। গাজার মাথাপিছু আয় কমে বিশ্বের সর্বনিম্ন পর্যায়ে। এবং বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার টি20 সিরিজের ট্রফি উন্মোচন, আগামীকালের ম্যাচ সামনে রেখে অনুশীলনে টাইগাররা। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিহত করে জাতিকে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে নির্বাচন কমিশন। আর তফসিল ঘোষণার পর আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে বিজিবির নির্বাচনী মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন তিনি। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিজিবি সদস্যদের নিরাপত্তা মহড়া, যেখানে উঠে আসে ভোটকেন্দ্রের সহিংসতা থেকে উত্তরণের কার্যক্রম। বিজিবি সদর দপ্তরে আয়োজিত সংস্থাটির নির্বাচনী মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, কেউ যদি নির্বাচন প্রতিহতের চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বলেন, তফসিল ঘোষণার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে। এটা তো আরো ইমপ্রুভ করবে গ্রাজুয়ালি, এবং ভোট আস্তে আস্তে ভোটের তারিখ আস্তে আস্তে দেখবেন যে এভরিথিং ইজ ফলিং ইন লাইন, এবং সবকিছু ঠিক হয়ে যাবে। আর যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব। তিনি বলেন, ভোট কেন্দ্রগুলো রেড, ইয়েলো ও গ্রিন জোনে চিহ্নিত করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে আলাদা ব্যবস্থা। আমরা আমার ঝুঁকি অ্যাসেসমেন্ট করেছি আমরা রেড, ইয়েলো, গ্রিন জোনে ভাগ করে অ্যাকর্ডিংলি ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিটা ঠিক করবো। আমরা ঝুঁকিপূর্ণ এলাকাতে একটা ফোকাস তো থাকবেই। জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। লটারির মাধ্যমে একযোগে 64টি জেলায় বদল করা হয়েছে পুলিশ সুপার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে আরও জানানো হয়, তারা নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন। এর আগে গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে এসপি নির্বাচন করা হয়। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। একই দিন 31 জনকে ডিআইজি হিসেবে পদোন্নতিও দেওয়া হয়েছে। লটারির মাধ্যমে এসপি নিয়োগে মেধাবীরা কেউ বাদ পড়েনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর ভিত্তি করে এ, বি, সি এই 3 ক্যাটাগরিতে জেলা নির্ধারণ করে লটারির মাধ্যমে এসপি নিয়োগ করা হয়েছে। ওসিদেরও লটারির মাধ্যমে নিয়োগ করা হবে। বুধবার সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানিয়েছেন। আমরা 3টা ক্রাইটেরিয়া নির্ধারণ করি, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না, আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করি এবং ওই জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও ওইরকম করতে গানে করে দিচ্ছি। প্রথমে আমাদের টোটাল এসপি ছিল 64 জেলায়। 64 থেকে আমরা 18 জন আমরা উঠে আনছি। 18 জন থেকে আমরা 2 জন দিয়েছি, আর যারা পুরানো ছিল ওগুলি তারপরে ওই লটারি করে 4টা যেই জেলায় যার কপাল আসে ওই জেলায়।
একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সরকারকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জনগণ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করার আহ্বানও জানিয়েছেন তিনি। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত দোয়া মাহফিলে এই আহ্বান জানান তিনি। বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা সম্ভব। সরকারও অঙ্গীকার করেছেন সেই অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার যে অধিকার জনগণের, সেটা যাতে নিশ্চিত হয়। কারণ 15.5 বছর শেখ হাসিনা জনগণের সরকার গঠন করার যে জনগণের যে ক্ষমতা সেটা কেড়ে নিয়েছিল। সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাবে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি। সকালে জাতীয় প্রেস ক্লাবের ডিক্যাপ টকে এসব কথা জানিয়েছেন জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস। ডিক্যাপ টকে জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও কথা বলেন জার্মান রাষ্ট্রদূত। প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা এবং শেখ রেহানার আশ্রয়ের বিষয়ে কোনো আবেদন নেই বলে জানিয়েছেন তিনি। আরও বলেছেন, শিক্ষা এবং বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশ জার্মানির অনেক কাজ করার সুযোগ রয়েছে। বাংলাদেশ যে ক্ষমতার অপব্যবহার হয়েছে, আইনের শাসন নিশ্চিত করতে তার বিচার জরুরি বলেও মন্তব্য করেছেন তিনি। The European Union and Germany has always been against the death penalty, without exception. So of course we are also in this case against the death penalty. And secondly, this attempt to confront the abuse of power and the injustice of the past has to be done in a way that respects the basic ideas of rule of law. আগুন নিভতে না নিভতেই মিলল সূত্রপাতের কারণ। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই করাইল বস্তিতে ঘটে অগ্নিকাণ্ড। আর মিন্টু মিয়া নামে এক ব্যক্তির বাসা থেকে সেই বিস্ফোরিত সিলিন্ডার উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এদিকে ধ্বংসস্তূপে পরিণত করাইল বস্তি থেকে নিজেদের শেষ সম্বলটুকু এখন খুঁজে ফিরছেন ক্ষতিগ্রস্তরা। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থা এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা হালনাগাদ শুরু করেছে। বুধবার বেলা 11:15 নাগাদ ফায়ার সার্ভিসের একটি দল এসে হাজির হয় মিন্টু মিয়ার ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িতে। ক্ষতিগ্রস্তদের তালিকা হালনাগাদ করার পর খুঁজে বের করে আগুনের সূত্রপাত। উদ্ধার করা হয় বিস্ফোরিত গ্যাস সিলিন্ডারটি। মিন্টু মিয়ার ছেলে জানান, তাদের বাসার সিঁড়ির নিচে রাখা গ্যাসের সিলিন্ডারটি বিস্ফোরিত হয়েই ঘটে আগুনের এই ভয়াবহ ঘটনা। নাইম টুম্পা দম্পতি। বিস্ফোরণের সময় টুম্পা বাসায় থাকলেও নাইম ছিলেন তার কর্মস্থলে। আগুন ছড়িয়ে পড়ার ঘটনা দেখে ভয়ে টুম্পা বাসা থেকে এক কাপড়েই বেরিয়ে পড়েন। আগুনে পুড়ে গেছে তাদের দীর্ঘদিনের সঞ্চয় 5,000 টাকা সহ সংসারের সবকিছু। শুধু জীবনটা নিয়ে বের হয়ে গেছি, আর বাসা আমার একটা কাপড় চোপড় নিয়ে বের হইতে পারি না, পরনে কিছু নিয়ে বের হইতে পারি না। টাকা পয়সা, মাল জিনিস, কাপড় চুপড় কিছু নাই। গরিব মানুষ, আমার কয় টাকা ছিল? 5,000 টাকার মতো ছিল। একই অবস্থা করাইল বস্তিতে পুড়ে যাওয়া এই অংশের ক্ষতিগ্রস্ত মানুষের। নিজেদের শেষ সম্বলটুকু গুছিয়ে বিক্রি করছেন ভাঙাড়ির দোকানে। বাসায় ছিলাম না, কাজে ছিলাম, গার্মেন্টসে চাকরি করি, এই জায়গায় ছিলাম। 5টা 20-এ খবর পাইছি, পরে আইসা আর ঢুকতে পারি না। হ্যাঁ, আগেই দেখি সব শেষ। ছোট একটা জানালা আসছিল, ফুলারা বাতাস খাইবার লাগিয়া ওই জানালা আমি কি করছি, লাকড়ি একটা যা শক্তি আছে তা দিয়া খুলছি। একটা বাতি মারা আসছিল, আমি লাভ দিয়ে পড়তে গিয়ে আমার ভাবে আহত হয়েছি আমি। এদিকে এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের তথ্য হালনাগাদ করতে শুরু করেছে ফায়ার সার্ভিস, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় সহ বেশ কয়েকটি সংগঠন। ক্ষয়ক্ষতি নিরূপণের পর তাদের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেবেন বিশেষ ব্যবস্থা। যে আমাদের প্রাথমিক কাজ হচ্ছে বাড়িওয়ালা এবং হচ্ছে গিয়ে তার ভাড়াটিয়া যারা ছিল প্রত্যেকের আমরা তালিকা নাম সংগ্রহ করে নিচ্ছি। কি পরবর্তীতে সেটা হচ্ছে আমরা আবার হচ্ছে যারা ঊর্ধ্বতন আছে তাদের কাছে সেটা আমরা হ্যান্ড ওভার করব। এদিকে সকাল থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় বসানো হয়েছে মেডিকেল ক্যাম্প। মেরামত করা হচ্ছে বিদ্যুৎ সংযোগ লাইন। ক্ষতিগ্রস্তদের খাবার দিচ্ছে বিভিন্ন সংগঠন। আগুনে পুড়ে করাইল বস্তির এই অংশটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ক্ষতিগ্রস্তরা প্রশ্ন করছেন, আর কতবার নিজেদের স্বপ্ন আগুনে পোড়ালে বা নিজেদের সঞ্চয় জলাঞ্জলি দিলে টনক নড়বে সরকারের। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে রাজধানী করাইল বস্তি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন সহকর্মী নাইম আলচিকো।
জিকো, জানাবেন খেটে খাওয়া মানুষদের সব সম্বলিত সেখানে ছিল এবং সবই শেষ। ক্ষয়ক্ষতি নিয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে জানাবেন, এখনো তথ্য হালনাগাদ হয়েছে কিনা? নাফিসা, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে এখন পর্যন্ত কিন্তু ক্ষয়ক্ষতির যেই পরিমাণ সেটি নিরূপণ করা সম্ভব হয়নি। তবে সকাল থেকে আমরা দেখেছি ফায়ার সার্ভিস, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় সহ বেশ কিছু সংগঠন, সংস্থা, অধিদপ্তর তারা কিন্তু তাদের এই ক্ষতিগ্রস্তদের হালনাগাদের যেই তালিকা সেটি তৈরির কার্যক্রম পরিচালনা করছেন। এরই মধ্যে কিন্তু দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালক তিনিও ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এখানে যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদের পাশে সরকার থাকবে এমনটি কিন্তু তারা বলেছেন। এবং এখানে এখন যে পরিস্থিতি যদি একটু বলতে চাই, যে সকাল থেকেই আমরা লক্ষ্য করেছি আগুন নিভে যাওয়ার পরেই কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তারা কিন্তু এখানে এসেছেন এবং নিজ নিজ যেই ঘরগুলো রয়েছে সেখান থেকে আমরা লক্ষ্য করেছি যে তাদের যেই সবই তো পুড়ে গেছে, যেই সর্বশেষ সম্বলটুকু আছে সেটি আসলে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন অনেকেই। যেহেতু সহায় সম্বলহীন হয়ে পড়েছেন এখানের, যেহেতু করাল বস্তিতে নিম্ন আয়ের মানুষরা থাকেন তারা কিন্তু তাদের যেই ঘরের টিন সহ লোহার যেই সামগ্রীগুলো রয়েছে যেগুলো নষ্ট হয়ে গেছে, ব্যবহার উপযুক্ত নয়, সেগুলো কিন্তু নিয়ে যায় ভাঙাড়ির দোকানে বিক্রি করছেন কিছু বাড়তি টাকার আশায়, যেটি দিয়ে তারা সহায় সম্বল কিছুদিন হলেও চলতে পারবেন। এছাড়াও আমরা লক্ষ্য করেছি যে সমস্ত টিন কিছুটা বেঁচে গেছে সেটি দিয়ে আবারও মাথা গোঁজার ঠাঁই বানানোর চেষ্টা করছেন। কেউ কিন্তু মাথার উপরে চাদর টানিয়ে নিজেদের আজকের রাত্রি যাতে কাটাতে পারেন সেই ব্যবস্থা করছেন। তো সামগ্রিকভাবে যদি বলি যে এখানে আসলে মানুষের যেই অবস্থার সেই করুণ পরিণতি কিন্তু আমরা লক্ষ্য করেছি। বেশ কিছু সংগঠন রয়েছে তারা খাদ্য সহযোগিতা দিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। তবে এখানে যারা সাধারণ মানুষ আসছেন তারা বলছেন যে ক্ষতিগ্রস্তরা বলছেন যে আর কত কাল এভাবে তাদের স্বপ্নগুলো সঞ্চয়গুলো পুড়ে গেলে আসলে তারা হলো নিরাপদ একটি আবাসস্থল পাবে, এমনটি কিন্তু তারা প্রশ্ন রাখছে গণমাধ্যমের মাধ্যমে সরকারের কাছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। নাফিসা। জিকো, ধন্যবাদ আপনাকে। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ আগামী ২ ডিসেম্বর ধার্য করেছে ট্রাইব্যুনাল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়ায় ৭ জনকে হত্যা ও ৬ লাশ পোড়ানোর মামলার শেষ দিনের সাক্ষ্য গ্রহণ হয়। মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ২৩ জন। এর মধ্যে ২৩তম সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন রাজসাক্ষী সাবেক এসআই আফজালুল। এছাড়া চানখারপুলে ৬ জন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে দ্বিতীয় দিনের মতো জেরা করছেন আসামিপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ চানখারপুলের মামলার এই জেরা অনুষ্ঠিত হবে। এই মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ২৪ জন। তদন্ত কর্মকর্তার জেরা শেষ হলে মামলাটি যুক্তিতর্ক উপস্থাপন পর্যায়ে যাবে। এরপর রায়ের দিন ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। মামলায় আসামি ৮ জন হলেও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৪ জন পলাতক রয়েছেন। শেখ হাসিনার বিচার কেন্দ্র করে ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ অভিযোগের বিষয়ে বুধবার আংশিক শুনানি হয়েছে। এ সময় ট্রাইব্যুনালের একজন সদস্য উপস্থিত ছিলেন। অভিযোগটি গুরুতর বিবেচনায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান উপস্থিতিতে পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হবে আগামী রবিবার। মেম্বার 2 শুনানি করে বলেছেন যে যেহেতু একটা সিরিয়াস এলিগেশন, সিরিয়াস ম্যাটার, এই জন্য আমি চাচ্ছি যে অন্তত চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে এই শুনানিটা হোক। আমি অর্থাৎ অনারেবল ট্রাইব্যুনালের আজকে সিটিং মেম্বার এবং এটা নেক্সট সানডে শুনানির জন্য দিন ধার্য করেছেন। চট্টগ্রাম বন্দরকে বিদেশি অপারেটরদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে বন্দর শ্রমিকরা। আর এতে বন্দরে পণ্য প্রবেশ বন্ধ হয়ে যায়। পরে পুলিশের অনুরোধে ১ ঘন্টা পর সড়ক ছাড়েন আন্দোলনকারীরা। তবে দ্রুত এমন সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে এই নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়।
চট্টগ্রাম বন্দরের নিয়মরিং কন্টেনার টার্মিনাল, লালদিয়া চর ও পানগাঁও টার্মিনাল সহ বন্দরের স্থাপনা বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বন্দরের শ্রমিক ও কর্মচারীরা। এই ধারাবাহিকতায় বুধবার সড়ক অবরোধ করেন শ্রমিকরা। তাদের সাথে যোগ দেয় বিভিন্ন শ্রমিক সংগঠন। 1 ঘন্টা সড়ক অবরোধের পর পুলিশের অনুরোধে সরে যান তারা। অনেকদিন পর্যন্ত এনসিটিজে বিদেশি হাতে তুলে দিচ্ছে, এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছি, কিন্তু হঠাৎ করে গত সপ্তাহে এই বর্তমান সরকার আবার নতুন করে লালদিয়া চর এবং পানগতারে আবার নতুন করে ওনার চুক্তি করলো। তারা আজকে বন্দর অবরোধ কর্মসূচি দিয়েছে, আমরা এটা আগে থেকে অবহিত আছি, আমরা মাঠে আছি এবং তাদের সাথে আমরা নেগোসিয়েশন করেছি, বারবার কথা বলেছি, তাদেরকে বুঝিয়েছি, কারণ তারা বন্দরের ভালো চায়, প্রকৃতপক্ষে বাংলাদেশকে তারা ভালোবাসে, বাংলাদেশের উন্নয়ন চায়। অবশ্য বন্দর ইজারার সিদ্ধান্ত থেকে সরে না গেলে আরো কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। বন্দর দেশে বিদেশে কোনো প্রতিষ্ঠানকে দেওয়া যাবে না, বন্দরের যথেষ্ট দক্ষ শ্রমিক আছে। এই অবরোধের পরেও যে তারা অগ্রসর হতে চায়, তাইলে আগামী 5 ডিসেম্বর পুরাতন রেল স্টেশন চত্বরে সারা চট্টগ্রামের শ্রমিক কর্মচারীদেরকে নিয়ে আমরা সমাবেশ করব। নিয়মরিং টার্মিনাল নিয়ে মামলা চলমান থাকা সত্ত্বেও আদালতের নির্দেশনা মানা হচ্ছে না বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। এমনকি লালদিয়া চর ও পানগাঁও টার্মিনাল নিয়ে যে চুক্তি হয়েছে তা অবিলম্বে বাতিলেরও দাবি আন্দোলনকারীদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। তৃণমূল পর্যায়ে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, পাশাপাশি সহিংসতা রোধে আইনের সঠিক প্রয়োগ এবং তার বাস্তবায়ন হচ্ছে কিনা সেই বিষয়ে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। বুধবার রাজধানীর গুলশানে এনজেএফ আয়োজিত জেন্ডার ভিত্তিক সংলাপে অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন। এ সময় সামাজিক রীতিনীতি এবং ক্ষমতার গতিশীলতাকে চ্যালেঞ্জের পাশাপাশি নির্ভীক ভবিষ্যৎ গড়ে তুলতে নানা প্রতিকূলতা এবং পদক্ষেপ নিয়ে আলোচনা করেন বক্তারা। সংলাপে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজনৈতিক ইশতেহারে নারীদের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য কি কি থাকবে সেই বিষয়ে ঘোষণাপত্র তৈরি করতে হবে। আর উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন, রাজনৈতিক দলগুলোর আলাদা নারী শাখা থাকার কারণে তাদেরকে মূলধারার অংশ মনে করা হয় না। নির্বাচনী ইস্তাহারে নারীদের সম্বন্ধে কি থাকবে? আমরা যদি একত্রিত হয়ে যদি নারীদের পক্ষে একটা যদি ঘোষণা এবং ইত্যাদি প্রত্যেকটাতে ঢুকাতে পারি, প্রত্যেক প্রধান দলে, তাহলে আগামী সরকারের কাছে আমরা চাপ দিতে পারবো। সামাজিক যে কমিউনিটি বেস কাজটা করি, that work must come into contact with, and this is the force that MOCA must utilize. অর্থাৎ আমাদেরকে কিন্তু তৃণমূলে পৌঁছাতে হবে। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তাপ বাড়ছে নেত্রকোনা 3 আসনে। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা, আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন এখন তারা। তবে দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার কথা স্মরণ করিয়ে নতুন প্রত্যাশার কথা তুলছেন সাধারণ ভোটাররা। এবার মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। বিনিয়োগকারী সহ পুঁজিবাজার সংশ্লিষ্টদের সেবা কার্যক্রম আরও সহজ এবং সময়োপযোগী করতে ডিজিটালাইজড হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ। আর এর ফলে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি কাজের গতিশীলতাও বাড়বে। সকালে রাজধানীর নিকুঞ্জে ডিএসসি টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেছেন বক্তারা। আর এ সময় শেয়ার বাজারে অনলাইনে স্মার্ট সাবমিশন সিস্টেম সহ ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার নিয়ে আলোকপাত করেন তারা। সংশ্লিষ্টরা বলেন, ডিজিটালাইজেশনের ফলে বিনিয়োগকারীদের যেমন ডেটাবেজে প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যাবে, তেমনি নিশ্চিত হবে তথ্যগত সুরক্ষাও। আজকে থেকে আর কাস্টমারকে তাদের প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন হোক অথবা যে রেগুলেটরি রিপোর্টিং যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এন্ড আদার ডকুমেন্টস সাবমিট করতে হয়, তো সেই ক্ষেত্রে আমাদের যে হার্ড কপি সাবমিশনটা পুরোপুরি এলিমিনেটেড হলো।
আমদানিকারকদের চাপ সত্ত্বেও কৃষকদের স্বার্থে পেঁয়াজ আমদানি না করার সিদ্ধান্তে সরকার অটল রয়েছে বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সচিবালয়ে এডিবি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেছেন। গ্যাস ও সারের দাম প্রসঙ্গে কৃষি উপদেষ্টা বলেছেন, দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে। সারের ক্ষেত্রে নীতিমালা করা হয়েছে, আর সার সরবরাহের ক্ষেত্রে সেই নীতিমালা অনুসরণ করা হবে। আর গ্যাসের দাম বাড়লেও এর সঙ্গে সারের দামের কোনো সম্পর্ক নেই। কিছু সংখ্যক ব্যবসায়ী তারা পিয়ার আমদানির জন্য আমাদের উপরে অনেক প্রেসারাইজ করছে এবং তারা বিভিন্ন কোর্টেও গেছে যেন আমরা পিয়াজ আমদানি করি। কৃষি মন্ত্রণালয় থেকে কৃষকদের কথা চিন্তা করে আমরা কিন্তু পিয়াজ আমদানি করতে যেহেতু আমাদের এয়ার ফ্লো একটা মেশিন আমরা দিচ্ছি, এজন্য কৃষকরা তাদের পিয়াজ রাখতে পারছে। প্লাস আপনারা জানেন যে একটা নতুন পিয়াজও কিন্তু উদ্ভাবন করছে কৃষি মন্ত্রণালয় গ্রীষ্মকালীন, ওই পিয়াজটা কিন্তু বাজারে আসা শুরু করতে পারবে না। এবারে জানিয়ে দিব খেলার খবর। বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার টি-20 সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে টিম হোটেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় মাঠে গড়াবে দুই দলের মধ্যকার টি-20 সিরিজের প্রথম ম্যাচ। তার আগে নিয়ম করে দুই দলের ট্রফি উন্মোচন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন টাইগার অধিনায়ক লিটন দাস এবং আইরিশ ক্যাপ্টেন পল স্টার্লিং। সিরিজের দ্বিতীয় টি-20 29 তারিখে। এরপর সিরিজের শেষ ম্যাচ মাঠে গড়াবে ডিসেম্বরের 2 তারিখ। সবগুলো ম্যাচ শুরু হবে সাগরিকায় সন্ধ্যা 6টায়। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে।